This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। देखा जाए तो बहुत ही अच्छा लग रहा है। एक महीना बाद वो घर आ रहे हैं। आज 23 तारीख आज के दिन उनके साथ ये घटना घटी थी। सर आप लोग का धन्यवाद है कि जिसके वजह से मैं भारत वापस आया, इसके वजह से और कुछ नहीं बोल सकते। দুঃস্বপ্ন কাটিয়ে অবশেষে ঘরে ফেরা, রিশার বাড়িতে ফেরা। বাড়ি ফিরলেন বাংলার পূর্ণাম সাউ। 23 এপ্রিল বিএসএফ জওয়ানকে পাকড়াও করেছিল পাক রেঞ্জার্সরা। তারপর চাপ বাড়ায় নয়াদিল্লি। ভারতের চাপেই 14 মে পূর্ণাম সাউকে ছাড়তে বাধ্য হয় পাকিস্তান। আর আজ অবশেষে তিনি রিশার বাড়িতে ফিরলেন, ঘরের ছেলে। পূর্ণাম সাউকে বীরের সম্মানে বরণ করে নিল বাংলা এবং তার নিজের এলাকার মানুষ। দুঃস্বপ্নের 22টা দিন। 23 এপ্রিল বিএসএফ জওয়ানকে পাকড়াও করেছিল পাক রেঞ্জার্সরা। আর ভারতের চাপে পাকিস্তান পূর্ণাম সাউকে ছাড়তে বাধ্য হয়। 14 মে 22 দিনের দুঃস্বপ্ন কাটিয়ে আজ তিনি অবশেষে তার বাবা মা এবং স্ত্রীর কাছে ফিরলেন, মানে রিশার বাড়িতে ফিরলেন। 22 এপ্রিল পহেলগাঁওতে জঙ্গিদের হত্যা লীলা। আর তার পরদিন 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে ডিউটি করার সময় ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে যান পূর্ণাম। তখন থেকে পাক রেঞ্জার্সের হাতে বন্দী। 14 মে ছাড়া পেলেন। দেশে আবারও পা পড়ল পূর্ণামের। उसका परिवार भी खुश है, देशवासी भी खुश है। শুধুমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এই যে আমরা যেটাকে বলি পরিবর্তিত ভারতবর্ষ। পূর্ণামের ঘরে ফেরা, সেদিন থেকেই অপেক্ষায় রিশার সাউ পরিবার। অবশেষে প্রতীক্ষার অবসান। শুক্রবার সকাল থেকেই পূর্ণামকে বরণে প্রস্তুতি শুরু রিশার। সত্যি মানে দেখতে যায় আজকে আমাদের দীপাবলি, মানে রাম আসছেন, আমার জন্য তো রামই আসছেন। সত্যি খুবই ভালো লাগছে। আর দেখি কি করা যায়। এখন তো অ্যারেঞ্জমেন্ট চলছে সব। এখন একটু সারপ্রাইজ আছে ওনার জন্য, সেই জন্য বিকালে আপনারা জানতে পারবেন। সকাল থেকেই চলছে প্রস্তুতি। বাড়িতে রান্না হচ্ছে পূর্ণমের পছন্দের লুচি, তরকারি, সঙ্গে মিষ্টি দই। পূর্ণম কুমার সাউকে বরণ করে নিতে নানা আয়োজন রিশায়। পূর্ণমের বাড়িও সেজে উঠল আলোয়। বিকেল পূর্বা এক্সপ্রেস ঢুকলো হাওড়া স্টেশনে। ফিরলেন পূর্ণম। आप लोग का धन्यवाद है कि जिसके वजह से मैं भारत वापस आया, इसके वजह से और कुछ नहीं बोल सकते। पापा मम्मी आपका वाइफ भी है, सारे चीज याद आते हैं। आप अभी खुश है? अभी खुश है, बहुत हैप्पी है। मैं अपने वतन आ गया, बहुत इससे बड़ा बात है। आप लोग का जाना शुक्रिया। पड़ेगा आपको, सीमाना पड़ जाएंगे ना फिर? मैं अभी भी नहीं डर रहा था, दोबारा भी नहीं डरूंगा मैं। পূর্ণাম সাউ এতদিন পাকিস্তানের হাতে বন্দী থাকার পর ভারতে আসার পরে আজকে বাড়ি আসছেন, ফলে বাড়িতে তার খুশির ছোঁয়া এবং তার পুরো পরিবার আর খুশিতে উদ্দীলিত হয়ে উঠেছে। রিশায় পৌঁছতেই অভ্যর্থনা পূর্ণমকে। চলল মিষ্টি মুখ। আপনাদের কৃপা ভালো হলো, আপনাদের আশীর্বাদ দিচ্ছি কি আপনাদের জন্যে আমি ইন্ডিয়াতে দুবারও আমার জন্ম হলো, আর দুবারও আমি বাবা মা আর সবার সঙ্গে দেখা করলাম। আমাদের ফৌজে চাকরি যখন করি তো নিডরে হয়ে ফৌজের থেকে সীমাতে দাঁড়িয়ে থাকে। তাই अगर ফৌজ ভয় খেয়ে গেলে দেশে ওয়াসিতে কি করে ভালো করে শোয়া পড়বে ইয়া সুরক্ষিত থাকবে। আমাদের জন্য তো এই দেশের ওয়াসিতে যত আছে ভালো করে ঘুম করছে, ভালো করে শোয়া পড়ছে। যেদের আমাদের ভয়ে গেলে ডেরে গেলে আমার ইন্ডিয়া সুরক্ষিত থাকবে না। এই জন্য আমাদের দেশের সীমার জন্য সুরক্ষার জন্য দাঁড়িয়ে থাকতাম। কত
ছুটি 20 দিনে আবার ব্যাক আবার ব্যাক। বাড়ি ফিরলেন পূর্ণাম সাউ, বীরের সম্মানে তাকে বরণ করে নিল বাংলা এবং তার এলাকা। পূর্ণাম বলেছেন, সবার আগে দেশ। हम वतन के लिए जीते और वतन के लिए मरना सीखे। वो जो हमारे को सिखाया जाता है वतन के लिए, उसके लिए हमें ट्रेनिंग दिया जाता है और अपने वतन के लिए हमें कुछ भी करना पड़े तो हम कर सकते हैं। पाया था, मिला था मुझे। सर सभी देशवासियों को मेरा धन्यवाद, जिसके वजह से मैं इंडिया वापस आया। পাকিস্তানের এয়ারবেসকে ওরা অ্যাভয়েড ঢুকতে চেয়েছিল যাতে ওয়েদারটা ওরা ফেস না করে। পাকিস্তান দেয়নি সেটা তাদের ব্যাপার, বাট এটা তাদের এরকমই মেন্টালিটি। আবার নিজেদের জাত চেনালো পাকিস্তান। আরও একবার প্রকাশ্যে পাকিস্তানের অমানবিকতা। বেসামাল ইন্ডিগো বিমানকে পাক আকাশসীমায় ঢুকতে দিল না পাকিস্তান। পাইলট অনুমতি চেয়েও পাননি, জানালো ডিজিসিএ, মানে ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনস। পাকিস্তানের না, মাঝ আকাশে মহা বিপদে তখন বিমান, 200-র ওপর যাত্রী। তখন একটা প্রাণ সংশয় দেখা দিয়েছে। পাইলটরা চেষ্টা করছেন ঝঞ্ঝা এড়িয়ে কিভাবে একটু পরিষ্কার আকাশের দিকে বিমানের মুখ ঘোরানো যায়। সেই অবস্থায় পাকিস্তান বলল না। কত বড় অমানবিক আচরণ! এখন কিন্তু যুদ্ধ চলছে না, আর এটা কিন্তু মানবিকতার প্রশ্ন। শিল পড়ে ইন্ডিগো বিমানের নাক ফুটো হয়ে যায়, মানে ককপিটের ঠিক নিচে। পাইলটদের তৎপরতায় রক্ষা, শ্রীনগরে অবশেষে সফল অবতরণ। মৃত্যুমুখ থেকে ফিরে আসেন বিমানের 227 জন যাত্রী। কথায় কথায় পাকিস্তান বলে সন্ত্রাসের সঙ্গে তাদের কোনো যোগ নেই, উল্টে তারাই নাকি সন্ত্রাসবাদের শিকার। শুধু মুখে ভালো মানুষই, আর কাজে আবার পাকিস্তানের মিথ্যার মুখোশ খসে পড়ল। এই তো বুধবারের কথা, প্রবল ঝঞ্ঝার মধ্যে শ্রীনগর যাচ্ছিল ইন্ডিগোর বিমান, তখন দিশেহারা, এবং সেখানে সবথেকে বেশি সংখ্যায় ছিলেন জম্মু কাশ্মীরের বাসিন্দারা। শিলাবৃষ্টিতে বিমানের নাকটা ফুটো হয়ে যায়। এত বড় ছিদ্র আপনাদের আমরা বারবার দেখিয়েছি। মহা বিপদের আঁচ করে লাহোর এটিসির কাছে পাক আকাশসীমা ব্যবহার করার অনুমতি চান ওই বিপদে পড়া বিমানের ইন্ডিগোর যিনি পাইলট ছিলেন, একাধিক পাইলট ছিলেন। অথচ সেই বিপদের মুহূর্তে তারা তাদের জাত চিনিয়ে দিল, বলল আমাদের দেশের আকাশসীমা ব্যবহার করা যাবে না। বিমানের নাক ফুটো, এই অবস্থাতে উড়ান? ভেবে দেখুন, মাঝ আকাশে বিমানের 227 জন যাত্রীর তখন কি অবস্থা। বুধবার বিকেল 5টা দিল্লি থেকে শ্রীনগরের পথে রওনা দেয় ইন্ডিগো বিমান। যাত্রীদের মধ্যে ছিলেন তৃণমূলের 4 সাংসদ, ডেরেক ওব্রায়েন, মমতা বালা ঠাকুর, সাগরিকা ঘোষ, নাদিমুল হক এবং রাজ্যের মন্ত্রী মানস ভুইয়া। ডিজিসিএ জানিয়েছে, পাঞ্জাবের পাঠানকোটের আকাশে প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে বিমান। পরিস্থিতি আঁচ করে লাহোরে এটিসির কাছে পাক আকাশসীমা ব্যবহার করার অনুমতি চান ইন্ডিগোর পাইলট, কিন্তু লাহোর এটিসি অনুমতি দেয়নি। অগত্যা ঝঞ্ঝার মধ্যে ঢুকতে হয় বিমানটিকে। তারা হয়তো ল্যান্ড করার জন্য পারমিশনে ঢোকেনি, খালি ওয়েদারটাকে অ্যাভয়েড করার জন্যই পাকিস্তানের এয়ারবেসকে ওরা অ্যাভয়েড ঢুকতে চেয়েছিল যাতে ওয়েদারটা ওরা ফেস না করে। পাকিস্তান দেয়নি সেটা তাদের ব্যাপার, বাট এটা তাদের এরকমই মেন্টালিটি। মাঝ আকাশে মহা বিপদ। ডিজিসিএ জানিয়েছে, প্রায় কন্ট্রোলের বাইরে বেরিয়ে গিয়েছিল বিমান। বেশিরভাগ সুরক্ষা সিস্টেমই কাজ করছিল না। বিমানের গতি দ্রুত কম বেশি হচ্ছিল। একসময় মিনিটে ৮৫০০ ফুট গতিতে বিমান নামতে শুরু করে। সাধারণত মিনিটে ৩০০০ ফুট পর্যন্ত নামে বিমান। মাঝ আকাশে তখন ভয়াবহ দুরুনির সাক্ষী যাত্রীরা। टर्बुलेंस हुआ कि हमें लगा कि हमारी आखिरी फ्लाइट थी। सब लोग जो थे सभी डर रहे थे, सबको भी लगा था कि अब ये क्रैश ही हो जाएगा। इतना ज्यादा ट्रॉमेटिक एक्सपीरियंस हुआ। সত্যি তখন বিমান ভেঙে পড়ার মতোই অবস্থা। স্টল ওয়ার্নিং পর্যন্ত চলে এসেছিল। স্টল ওয়ার্নিং
বিমান পড়ে যাওয়ার আগের মুহূর্তের সংকেত। কোনো একটা পাথরকে যদি আমি আকাশ থেকে ফেলে দিই, সেটা যখন পড়ে পৃথিবীর দিকে, সেটাকেই মেনলি স্টল বলে। তো এয়ারক্রাফট যা অবস্থা হয়েছিল, স্টল ওয়ার্নিং চলে এসেছিল, মানে স্টল হওয়ার আগের মুহূর্তে, মানে এয়ারক্রাফটটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারত। প্রবল শিলাবৃষ্টিতে বিমানের নাক ফুটো হয়ে যায়। নাকের মধ্যেই বিমানের রেডার থাকে, যাকে বলে রেডার ডোম বা রেডাম। রেডার ছাড়া বিমান প্রায় অন্ধ। অটো পাইলট মোড কাজ করছিল না। ম্যানুয়ালি বিমানকে শ্রীনগরের পথে নিয়ে যান দুই পাইলট। এই রিপোর্ট পড়ি আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে, এ তো কিছু বলার নেই, কেন ওই পরিস্থিতিতে কত মাথা ঠান্ডা রেখে তারা কাজগুলো করেছে, সেটাই চিন্তার বাইরে। সেই মুহূর্তে বিমানের ভিতরে সকলেই সিটিয়ে আতঙ্কে। দুই পাইলটের তৎপরতায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন যাত্রীরা। শ্রীনগরে বিমান নামে। We are very thankful to pilot जिसने कि सेव कराया लैंडली हमें श्रीनगर। শ্রীনগরে অবতরণের পরই নজরে আসে শিল পড়ে বিমানের নাকি ফুটো হয়ে গিয়েছে। এই অবস্থাতেই উড়ানে বাধ্য হতে হয়েছে ইন্ডিগোর বিমানকে। অথচ লাহোর এটিসি বেসামাল বিমানকে পাক আকাশসীমায় ঢোকার অনুমতি দিলে এমনটা হতোই না। কিন্তু দুর্যোগেও দরজা বন্ধ রাখল লাহোর এটিসি। আরও একবার খুলে গেল পাকিস্তানের মুখোশ। TV9 বাংলা। পাকিস্তানের এই অমানবিক আচরণ দেখার পর তাদের বিরুদ্ধে আকাশে ফাঁস আলগা করছে না ভারত। পাক বিমানের জন্য বন্ধই থাকছে ভারতের আকাশ। 23শে জুন পর্যন্ত নিষেধাজ্ঞার সময়সীমা বাড়িয়ে দিল দিল্লি। মুখ বাঁচাতে একই পথে হেঁটেছে পাকিস্তানও। আগামী মাসের 23 তারিখ পর্যন্ত পাক আকাশ সীমায় ভারতীয় বিমান ঢুকতে পারবে না, নোটাম জারি ইসলামাবাদেরও। যেমন কর্ম তেমন ফল। ইউনুস চীনের দালাল। মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জনকে ঘিরে তোলপাড় বাংলাদেশ। তিনি কবে ইস্তফা দিচ্ছেন, এটা তো এখন সময়ের অপেক্ষা। সেনার চাপেই কি ইস্তফা দিতে বাধ্য হচ্ছেন ইউনুস? বাংলাদেশ থেকে পালানোর কথা ভাবছেন চুপচাপ? সেনার হাতে বন্দী হওয়ার ভয় পাচ্ছেন ইউনুস? অনেক প্রশ্ন। শুধুই কি সেনা অভ্যুত্থানের ভয় পাচ্ছেন তিনি? যা হওয়ার তাই হয়েছে। দেখুন, এটা অনিবার্য ছিল। তিনি নোবেল জিতেছেন বলে তিনি দেশ চালাতে পারবেন, আর ওই রকম একটা অরাজক দেশ এত সস্তা নয়। নিজে ঘেঁটেছেন, বাংলাদেশটাকে ডুবিয়েছেন, পুরো ঘেঁটে দিয়েছেন। আইন শৃঙ্খলা, সমাজ জীবন সব। ভারত বিদ্বেষকে একবারে আকাশের ওপর তুলে নিয়ে গেছেন, যত ওপরে ওঠা যায়। অকারণে অযৌক্তিকভাবে এরকম একটা বন্ধু দেশকে তারা শত্রু বানিয়েছে। যদিও আমরা এখনও তাদের প্রতি যথেষ্ট সদয় বলবো। ইউনুস তাহলে বুঝেছেন দেশ চালানো তার কম্য নয়। গ্রামীণ অর্থনীতি আর দেশের অর্থনীতি এক খাতে বয় না। আজ ইউনুস বলছেন, আমি তো দায়িত্ব নিতেই চাইনি। কেমন একটা সন্ন্যাসী সন্ন্যাসী ভাব করছেন। তার কথা শুনে যেন এইরকমই মনে হচ্ছে। তার কোনো লোভ ছিল না, ক্ষমতার কোনো ইচ্ছে তার ছিল না, মোহ ছিল না। দায়িত্বটা এক প্রকার জোর করেই তার কাঁধে নাকি চাপিয়ে দেওয়া হয়েছে। সেই বাংলাদেশ সেনা, যাদের আর্জিতে শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছিলেন তিনি, তারাই আর ইউনুসকে চাইছেন না। সেনার ইউনুসের প্রতি এই মোহভঙ্গের কারণটা কি? যেভাবে দেশ চলছে তাতে আদৌ খুশি নন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান চেয়েছিলেন দ্রুত ভোট, মোহাম্মদ ইউনুস রাজি হননি। উল্টে বাংলাদেশে অস্থিরতা বেড়েছে। শেখ হাসিনার জমানায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো মাথাচাড়া দিয়েছে। বাংলাদেশে ইসলামী শাসন কায়েমের দাবি উঠেছে। কট্টর মৌলবাদীদের টার্গেট হয়েছেন সংখ্যালঘু হিন্দুরা। সেনাপ্রধান হয়ে কি করেই বা চুপ করে থাকতে পারেন? জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ, আইন শৃঙ্খলা নিয়ে প্রকাশ্যে এই প্রশ্ন তুলেছেন। অপ্রিয় প্রশ্নেই কি ইউনুসের বিরাগভাজন হয়েছেন নাকি অবিশ্বাস? জেনারেল জামানের নিয়োগ শেখ হাসিনার সময়। হাসিনার সঙ্গে পারিবারিক সম্পর্কও রয়েছে, আর তাতেই কি ইউনুস আস্থা হারিয়েছেন? জেনারেল জামানের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা হয়েছিল,
কিন্তু ষড়যন্ত্র টের পেয়ে গেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান এখন গোয়েন্দাদের নজরবন্দী। বুঝতেই পারছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ইউনুসের সংঘাত ঠিক কোথায় পৌঁছেছে। সেনাপ্রধান বাংলাদেশে দ্রুত ভোট করতে চাইছেন। তিনি বারবার বলেছেন যে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা হওয়ার পর আমরা আমাদের ব্যারাকে ফিরে যাব। ইউনুস সংস্কারের কথা বলে ক্রমাগত গড়িমসি করেই চলেছেন। এমন একটা ব্যবস্থা করতে চাইছেন যাতে আওয়ামী লীগ মানে হাসিনার দল, সেই আওয়ামী লীগকে ছাড়াই বাংলাদেশে ভোটটা হয়। এর মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধও করা হয়েছে। দেখুন, শেখ হাসিনার সঙ্গে মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত যে সংঘাত, এই কথা বিশ্বে কারো অজানা নয়। কিন্তু অন্তর্বর্তী প্রশাসনের এই পদক্ষেপই জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ইউনুসের সংঘাতের আরও বড় প্রেক্ষিত বা প্রেক্ষাপট হয়ে দাঁড়ায়। এটাই হয়ে যায় মূল কারণ। সেনাপ্রধান বারবার সুষ্ঠু গণতান্ত্রিক বন্দোবস্ত ফিরিয়ে নিয়ে আসার কথা বলছেন এবং সেটাই স্বাভাবিক, সেটাই প্রত্যাশিত। সেখানে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক সংগঠনকে বাদ দিয়ে যদি ভোট হয় তাহলে ফের প্রশ্নের মুখে পড়তে হবে বাংলাদেশকে। এবং এটা কিন্তু আন্তর্জাতিক দুনিয়ায় ভারত ইতিমধ্যেই তাদের আপত্তির কথা জানিয়েছে। আন্তর্জাতিক মহল থেকেও ক্রমাগত এবার চাপ আসছে ইউনুসের ওপর। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, তার বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার জন্য কোটি কোটি মানুষ তো ভোটও দিয়েছে, তাদের তো কোনো অপরাধ নাই। তাহলে তাদেরকে কেন আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে দেবেন না? সেই জায়গাটাই চেষ্টা করছে সেখানকার কট্টরপন্থীরা। ইউনুস তাদের লোক, ইউনুস চীনের দালাল। আবার সামরিক ইস্যুতেও সেনাপ্রধান এবং ইউনুস ঠিক পরস্পরের বিপরীত মেরুতে। সেই সংঘাত থেকেই কি ইউনুসকে ইস্তফা দিতে চাপ বাড়াচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান? সেনার হাতে বন্দী হওয়ার ভয় পাচ্ছেন ইউনুস, তাই ইস্তফা দিয়ে এখন কি তিনি দেশ ছাড়া ছক কষছেন? ইউনুসকে সেনার তরফে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে, 1. সেনাবাহিনীতে কোনোভাবে হস্তক্ষেপ করা যাবে না, 2. দ্রুত নির্বাচন করাতে হবে। এই 2 শর্তের চাপেই ইউনুস এখন রণে ভঙ্গ দিতে চাইছেন। ইন্ডিয়ার সঙ্গে আমার সম্পর্কটা ভালো রাখলে আমরা ভালো থাকবো, ইন্ডিয়াও ভালো থাকবে। কিন্তু না, সে কি করলো যে আমাদের যে 7 সিস্টার চিকেন নয়, তারপরে চিকেন নেক কিংবা শিলিগুড়ি করিডোর যেটাকে আমরা বলি, সেই নিয়ে তিনি শুরু করলেন চায়নার সঙ্গে তার মতামত দিয়ে করতে। এই পরিস্থিতিতে একটা জিনিস মানতে হবে যে এই পরিস্থিতিটা কিন্তু অত্যন্ত unstable পরিস্থিতি। He is frustrated because he is not able to come to terms with what is taking place inside Bangladesh. দেখুন, মোহাম্মদ ইউনুস যে দায়িত্ব ছাড়তে চাইছেন এবং এটা যে নিতান্তই গুজব নয়, এটা কিন্তু নিশ্চিত করেছেন নাহিদ ইসলাম। কে তিনি? বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির নেতা তিনি। বৃহস্পতিবার তার বাসভবন, মানে ইউনুসের বাসভবন, সরকারি বাসভবন এটা, যমুনায় গিয়ে দেখা করেছিলেন নাহিদ রাতে। সেখান থেকে বেরিয়ে তিনি সংবাদ মাধ্যমকে জানান পদত্যাগের কথা ভাবছেন ইউনুস। নাহিদদের দাবি, দেশের বর্তমান পরিস্থিতিতে আশাহত ইউনুস। ইউনুস জানিয়েছেন দেশের বর্তমান অবস্থায় মানে পরিস্থিতিতে তার পক্ষে কাজ করা, এই দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ইউনুস নিজেও সে দেশের একটি টিভি চ্যানেলের কাছে গণতন্ত্র নিয়ে আক্ষেপের কথা জানিয়েছেন। তিনি দায়িত্ব নিয়েছেন ওই 8.5 মাস 9 মাস মতো, প্রায় 9 মাস। এরপর যদি তিনি নিজেই এ নিয়ে আক্ষেপ করেন তাহলে ব্যর্থতা তো তার। এতগুলো মাস তিনি কি করলেন? এবং তিনি তো যথেষ্ট মান্যগণ্যী লোক বলে নিজেকে মনে করেন। তিনি অন্তত নিজে মনে করেন যে তিনি বাংলাদেশে খুব মান্যগণ্যী একজন ব্যক্তি। ইউনুসের নিশানায় কি সেনা নাকি জামাতের মতো কট্টর মৌলবাদীরা? কট্টর মৌলবাদীদের ছাড়তে হয়েছে, নিষেধাজ্ঞা তুলতে হয়েছে। ধর্মীয় অশান্তি দেখেও মুখে মাসের পর মাস তিনি কুলুপ এঁটে বসেছিলেন। আজ বুঝতে পারছেন তিনি কুর্সিতে থাকলেও আসলে তিনি একটা ক্রীড়নক, তিনি পুতুল। কোনো রাশ তার হাতে ছিল না। ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছেন তিনি। ইউনুস আক্ষরিক অর্থেই প্রবল চাপে চিরে চ্যাপটা হয়ে যাচ্ছেন। ঘরে চাপ, বাইরে চাপ। কোণঠাসা ইউনুসের ওপর চাপ আরও বাড়িয়ে দিল খালেদা জিয়ার বিএনপি। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভোট না হলে এই উপদেষ্টা সরকারের প্রতি তাদের যে সমর্থন, সেই সমর্থন তারা তুলে নেবেন, আর কন্টিনিউ করবেন না, হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতা। শুনুন। একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে
সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এদিকে দেশের সার্বিক পরিস্থিতি ইউনূসের মুখেই শুনতে চাইছে জামাত। সর্বদলীয় বৈঠক ডাকার জন্য জামাতের আমির চাপ দিচ্ছেন। বুঝতেই পারছেন ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা এখন ইউনূসের। যেমন কর্ম তেমন ফল বলে একটি কথা আছে। ইউনূস সরে যাওয়াটা আমাদের দেশের জন্য ভালো বলে মনে করি আমি। সেখানে সামরিক বাহিনী কী করবে তা জানি না। যদি সামরিক বাহিনী সেখানটাই জিয়ার মতন হয়, জেনারেল জিয়ার মতন, তাহলে আমাদের দেশের পক্ষে ক্ষতিকারী হবে। তবে প্রতিবেশী রাষ্ট্র সংবেদনশীল বিষয়। একজন বাঙালি হিসাবে মনে করি যে বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতি তৈরি করবার পেছনেও যাদের হাত আছে তাদের প্রত্যেকেই যেন কোনো না কোনো পর্যায়ে তারা তাদের অপরাধের শাস্তি পায়। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH